আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঢাকা টু বান্দরবান নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায়। সবার আগে আমি লাগেজ পত্র নিয়ে রেডি হয়ে গেলাম। লাগেজ পত্র নিয়ে আমি নিচে নেমে গেলাম। একটা একটা করে 2-3টা লাগেজ আমি উপর থেকে নিচে নিয়ে আসলাম। কোনোভাবে আমার মাথায় কাজ করতেছিল না যে এতগুলা লাগেজ কিভাবে গাড়িতে রাখবো। যাই হোক, আমি চেষ্টা করতেছি যাতে সবগুলা লাগেজ একসাথে রাখা যায়। যেহেতু শীতকালে সবার জামা কাপড় একটু বেশি লাগে। তার উপরে বান্দরবানে আমাদের 4 দিনের একটা ট্রিপ হচ্ছে। মিলিয়ে 4 দিনে সবার জামা কাপড় হিসাব করলে এই গাড়িতে হবে না। তারপরে আমি আমার মতো করে সবগুলা সেট আপ করে নিতেছি যাতে সবগুলা রাখা যায়। অনেক কষ্টের পরে সবগুলা রাখার পরে স্যার আবার হাতে করে একটা নিয়ে আসলো। যাই হোক, এখানে যা কিছু নিয়েছি সবকিছু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। অবশেষে সবকিছু রাখতে পেরেছি। সবকিছু ঠিকঠাক। এখন আমাদের বের হয়ে যাবার পালা। মহান আল্লাহ তাআলার নাম নিয়ে বিসমিল্লাহ পড়ে বের হয়ে গেলাম। আমাদের হাতে কিছু ক্যাশ টাকার দরকার ছিল। স্যার বললো এটিএম বুথ হয়ে যেতে, আর এটিএম বুথটা আমাদের বাসার পাশে ছিল। তাই আমি সরাসরি এটিএম বুথে চলে গেলাম। সকালটা শুরু হওয়ার পর সকলেরই ক্যাশ টাকার প্রয়োজন পড়ে, জন্য আবার স্যারকে কিছুক্ষণ ওয়েট করতে হলো। এইদিকে আমাদের গাড়ির তেলের ট্যাঙ্কি একেবারে খালি হয়ে গেল। মোটামুটি সবাই সবার কাজ নিয়ে খুবই ব্যস্ত আছে। এদিকে রাধিফা রাইসাও তাদের কাজ নিয়ে খুবই ব্যস্ত। নিকুঞ্জ এক ফিলিং স্টেশন থেকে আমরা সবসময় আমাদের গাড়ির জন্য তেল নিয়ে থাকি। আমরা যেহেতু ঢাকার বাইরে যাব, তাই গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল ভরে নিলাম। তেল নেওয়া শেষ, এখন আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটে চললাম। ঢাকা থেকে বের হওয়ার জন্য আমাদের কিছু সিলেক্টেড রোড ছিল। আমরা যেহেতু তেল নিতে আসলাম, তাই আমরা বিমানবন্দর থেকে ইউটার্ন করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হয়ে ওঠার জন্য সিদ্ধান্ত নিলাম। সকালবেলার কারণে গাড়ি ঘোড়ার চাপটা একটু বেশিই ছিল। মোটামুটি কিছুটা রাস্তা পার হওয়ার পর রাস্তাটা খুবই ফাঁকা ছিল। এমন ফাঁকা রাস্তা থাকলে আমাদের টাইমিংটা খুব সহজে মিলে যায়। এই জ্যামের কারণে অনেকজনের অনেক ধরনের সমস্যা হয়। সঠিক সময় সঠিক গন্তব্যে পৌঁছাতে না পারাটা খুবই কষ্টকর। আশেপাশের সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে যেতে থাকলাম। আমাদের যে টার্গেট ছিল, টার্গেট মোতাবেক আমরা আমাদের গন্তব্যে এখনো পৌঁছাতে পারলাম না। ঢাকা থেকে যদি আমরা তাড়াতাড়ি না বের হতে পারি, তা না হলে আমরা বান্দরবনে অল্প সময়তে পৌঁছাতে পারবো না। আমি এবং আমার সাথ দুইজনে কথাবার্তা বলতে বলতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উঠে পড়লাম। ঢাকা শহরের মানুষের জন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটা আশীর্বাদ স্বরূপ। আমরা আমাদের লক্ষ্যে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য এয়ারপোর্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পয়েন্ট থেকে চলে যাব কারণ বাজার হাতির ঝিল। এখান থেকে হাতির ঝিল যেতে সময় লাগবে সর্বোচ্চ 5 মিনিট। এই স্বল্প সময়ে আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য 80 টাকা টোল পরিশোধ করতে হবে। আমরাও 80 টাকা টোল প্লাজায় টোল পরিশোধ করলাম। চলুন গানে গানে এলিভেটেড এক্সপ্রেসের সৌন্দর্যটা দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে চলে যাই। অনেকটা উড়াদুরা আসার পর হঠাৎ সামনে দিকে জ্যাম লেগে আছে। বিষয়টা আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না। এই জ্যামের জন্য স্বল্প সময় আসার জন্য আমরা 80 টাকা খরচ করলাম। ঢাকা শহর এমনটা হবে, এটা স্বাভাবিক বিষয়। কিছুটা যানজট শেষ করে আমরা চলে আসলাম মতিঝিল। আর এই মতিঝিলে হিরাজিল হোটেলটা নাকি সবচাইতে বিখ্যাত। যেহেতু আমরা ব্রেকফাস্ট করে আসি নাই, তাই আমরা এখানে ব্রেকফাস্টটা শেষ করে নিব। এই জায়গাটার নাম আর হোটেলটার নাম মিল থাকার কারণে আমার মনের ভিতরে নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এত কষ্টের ঘুরপাক না নিলেও আমার হবে। এইদিকে পেটের ক্ষুধায় আমার পেটের ভিতরে ঘুরপাক খাচ্ছে। নাস্তার অর্ডার শেষ, নাস্তা টেবিলে এসে হাজির। তাহলে আর কথাবার্তা না বাড়িয়ে খাওয়া দাওয়া শুরু করে দিই। তাদের হোটেলের নামের সাথে কামের মিল রয়েছে। মোটামুটি তাদের খাবার আমার কাছে খুবই ভালো লাগলো। সকালবেলা নাস্তা করার পর আমার একটা চা খেতেই হবে। আপনারা যারা লং ড্রাইভে যাবেন, সুযোগ পেলে চা খাওয়ার চেষ্টা করবেন। সকালবেলা চা খেলে শরীরটা ফুরফুরে লাগে। সকালবেলা এমন একটা চা পেয়েছি, খেয়ে মনটা একদম জুড়িয়ে গেল। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বের হয়ে যাব। আমাদের হাতে তেমন সময় একটা বেশি নেই। আমরা সরাসরি হানি ফ্লাইওভারে চলে গেলাম। হানি ফ্লাইওভার দিয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে চলে যাওয়া যায়। হানি ফ্লাইওভারে টোল দিয়ে আমরা আমাদের হানি ফ্লাইওভারে 90 টাকা টোল দিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটে চললাম। ঢাকা চিটাং রোডে এভাবে অনেক জায়গায় অনেক ধরনের টোল দিতে হয়, হয়তো সবাই সেটা জানেন। চলুন আমাদের গন্তব্যের দিকে আমরা যেতে থাকি।
ঢাকা থেকে কয়েক ঘন্টা গাড়ি চালানোর পর আমরা চলে আসলাম কুমিল্লা গ্রিন রেস্টুরেন্টে। আমরা একটু শর্ট ব্রেক নিয়ে নিলাম। 3 ঘন্টা 3.5 ঘন্টা গাড়ি চালানোর পর ছোটখাটো একটা ব্রেক না দিলে হয় না। এখানে বসে যে তার মতো করে খাবার খেয়ে নিল। গ্রিন রেস্টুরেন্টটা খুব সুন্দর, আমার খুবই ভালো লাগে। তো মোটামুটি হালকা ভাবে আমরা খাওয়া দাওয়া করার পর এখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। তো চলুন আপনারা সহ চলে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে। মোটামুটি আমরা কুমিল্লা, ফেনী, মিরসরাই এবং সীতাকুণ্ড পার হয়ে গেলাম। ঢাকা চট্টগ্রামের রোডে ট্রাক বাস গুলা খুব রাফ ভাবে চালায়, সেই বিষয়ে যথাযথ খেয়াল রেখে গাড়ি চালাবেন। আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেট এবং যথাযথ সময় অনুযায়ী আমরা চট্টগ্রামে চলে আসলাম। এখন আমরা বায়েজিদ লিংক রুট ধরে চলে যাব বঙ্গবন্ধু টানেলের দিকে। আমরা যেভাবে যেতে থাকলাম এভাবে জায়গাটা খুবই শর্টকাট। আমরা যাওয়ার সময় চট্টগ্রামের সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে যাব। ভ্রমণ পিপাসু মানুষের জন্য চট্টগ্রামে দেখার জন্য অনেক কিছু রয়েছে। পাহাড়ের বুক ছিঁড়ে এমন সৌন্দর্য রাস্তা দিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে যেতে থাকলাম। চট্টগ্রাম আমার অনেকবার আসা হয়েছে, কিন্তু বায়েজিদ লিংক রোডটা আমার জন্য নতুন ছিল। চলুন আমরা সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাই আমাদের গন্তব্যের দিকে। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন চলে আসলাম চট্টগ্রামের রিলেটেড এক্সপ্রেসওয়েতে। এই এক্সপ্রেসওয়ে ধরে আমরা চলে যাব বঙ্গবন্ধু টানেলে। টানেল দেখার জন্য আমাদের খুবই ইচ্ছে ছিল। গ্রাম থেকে বান্দরবন যাওয়ার আরো কিছু ওয়ে ছিল, সেই ওয়েকে পাশ কাটিয়ে আমরা চলে গেলাম বঙ্গবন্ধু টানেলের দিকে। এইদিকে পড়ন্ত সূর্য মামাটা আমাদের সাথে লুকোচুরি খেলতেছিল। এমন রাস্তা দৃশ্য দেখে আমার খুবই ভালো লাগলো। দেখা হচ্ছে বঙ্গবন্ধু টানেলে গিয়ে। পড়ন্ত সূর্য লুকালুকি দেখতে দেখতে আমরা চলে আসলাম বঙ্গবন্ধু টানেলের সামনে। দেখতে থাকি বঙ্গবন্ধু টানেল। এখন আমরা বঙ্গবন্ধু টানেলের টোল দিয়ে চলে যাব কক্সবাজার হাইওয়ে রোডে। এখান থেকে আমাদের রিসোর্ট গ্রিন ভিকে যেতে লাগবে 25 কিলো। যেহেতু আমরা সবকিছু যেতে যেতে দেখতে থাকলাম, তাই আমাদের সময়টা একটু বেশি লাগলো। এইদিকে সন্ধ্যা নামিয়ে আসলো। এসব রাস্তাগুলো আবার ওয়ান হয়ে থাকায় রাতের বেলা গাড়ি চালাতে খুবই কষ্টকর এবং বিপজ্জনক। গ্রাম থেকে এখান পর্যন্ত সই সালামতে চলে আসলাম। ইনশাআল্লাহ বাকি সময়টুকু যেতে পারবো। আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবশেষ আমরা কক্সবাজার হাইওয়ে ছেড়ে সাতকানিয়া রাস্তায় ঢুকে গেলাম। এখান থেকে আমাদের গন্তব্য 10 কিলোমিটার দূরে। সামনে 10 কিলো রাস্তা খুবই বিপজ্জনক ছিল। সব রাস্তায় চলাচলের জন্য আপনাকে কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে। যেহেতু পাহাড়ি রাস্তায় প্রথমবারের মতো আমরা গাড়ি নিয়ে আসলাম, এই রাস্তা সম্পর্কে একটু ধারণা নেই আমাদের। তার উপরে রাতের বেলা, সব মিলিয়ে আমরা আস্তে ধীরে এগিয়ে যেতে থাকলাম।
কিছুটা সময় আসার পর সেনাবাহিনী চেকপোস্টে চেক আউট করে নিলাম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে আমরা আমাদের রিসোর্টে এসে পৌঁছালাম। আরে সর্বোচ্চ উঁচু জায়গায় এত সুন্দর রিসোর্ট। অনেকটা জার্নি করে এসে এখানে দাঁড়ানোর পর শরীরের ক্লান্তিটা দূর হয়ে গেল। আমি আপনাদের জন্য দিনের বেলা এখানে সম্পূর্ণ ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে উপরে উঠে আমরা রিসেপশনে চলে গেলাম। রাধিফা রাইসা অনেকটা জার্নি করে ক্লান্ত হয়ে গেল। রিসেপশনে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিল। আমাদের সকলের নিজ নিজ ইনফরমেশন গুলা হোটেলের রিসেপশনে জমা দেওয়া হলো। রিসোর্টের সবকিছু ফর্মালিটি মেনটেন করে আমরা আমাদের রুমে চলে গেলাম। আমরা আস্তে আস্তে প্রায় আমাদের ডিনারের টাইম হয়ে গেল, তাই রুমে গিয়ে যে যার মতো করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসলাম। খাওয়া দাওয়ার সামনে আসলে আমি আবার চুপ করে বসে থাকতে পারি না। আস্তে আস্তে আমাদের সব খাবার টেবিলে এসে হাজির। রাতের খাওয়া শেষ করে আমরা এখন রুমে চলে যাব। রাতের সাথে দেখা হবে আবার নতুন একটা ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।